সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা হচ্ছে যে সামান্তরিকের সূত্র। এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীল পদ্ধতিতে কিছু আনসার করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। তো সামান্তরিকের সূত্রটা জানার আগে আমরা একটু অন্যদিকে আলোচনা যাই। তো সেটা হচ্ছে যে সামান্তরিক সূত্র কেন আমাদের প্রয়োজন, তার একটা বেসিক নলেজ যদি তোমাদের দেওয়া যায়। আমরা ধরো এটা একটা এরকম টাইপের একটা জিনিস। এটা আমি কি আঁকেছি, এটা আমি ছোটবেলায় যেটা খেলা করতাম, যে গুলটি যাকে বলা হয়, যে অনেক সময় যে এখনো ছেলেমেয়েরা খেলা করে, যে বাজারে দুই দিকে এই দণ্ডের দুই দিকে রাবার থাকে, রাবার দিয়ে টেনে দুইটা রাবারের মাঝখানে ছোট ইটের টুকরা বা মাটির কোনো টুকরা দিয়ে এটাকে নিক্ষেপ টেনে ছেড়ে দিলে ওই মাটির টুকরা বা ইটের টুকরাটা এই দিক থেকে সামনের দিকে চলে যায়। এটা একটা বিষয়। তার মানে হচ্ছে যে আমি তখন টার্গেট যদি এই জায়গায় থাকে, তখন দেখা যাচ্ছে যে এই মাটির টুকরোটা এই টার্গেটে যেয়ে তখন সে দেখা যাচ্ছে আঘাত করে। অ্যাকচুয়ালি দেখো যে বল প্রয়োগ হচ্ছে মূলত এই দুইটা যে কাঠ আছে বা এই দুইটা যে ডাল ছিল, সেই ডালের অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা তো গাছের দুইটা ডাল দিয়ে তৈরি করা হয়। দুইটা ডাল আমরা যখন এদিকে টানতেছি, সে অল্টারনেটিভ রাবারের মাধ্যমে সে প্রত্যয়নী বল কিন্তু ক্রিয়া করতেছে। প্রত্যয়নী বলের মাধ্যমে সে ক্রিয়া করে সে কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে এবং দুই দিক থেকে বল প্রয়োগের ফলে সেই ইটের টুকরাটা কিন্তু মাঝ বরাবর একটা পথ অনুসরণ করছে এবং শেষ পর্যন্ত এখানে যদি কোনো টার্গেট থাকে, সেই টার্গেটে যে মাটির টুকরাটা আঘাত করতেছে। এই ধারণাটা আগে থেকে তোমরা যদি একটু নিয়ে রাখো, সামান্তরিকের সূত্রটা বোঝার জন্য তোমাদের খুবই সুবিধা হবে। আমরা এখন একটু সামান্তরিকের সূত্র কি বা এটা জানার চেষ্টা করি। ও এ সি বি, তো সামান্তরিকের সূত্রটা এরকম যে আমরা ধরে নিচ্ছি ও এ সি ডি এটি একটি সামান্তরিক। সামান্তরিক কেন বলছি? কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং এর একটা কর্ণ আছে। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, যেমন ও এ বাহু এবং ও বি বাহুকে যদি দুইটা ভেক্টর যার মান এবং দিক থাকবে, মান কতটুকু, ও থেকে এ পর্যন্ত পি ভেক্টরের মান এবং তার দিক হচ্ছে ও থেকে এ। একইভাবে আরেকটা ভেক্টর যেটা অন্য একটা সামুদ্রিকের বাহুর দিকে নির্দেশ করা হয়েছে, সেটা হচ্ছে যে ও থেকে বি পর্যন্ত পি ভেক্টরের মান এবং তার দিক হচ্ছে ও থেকে বি এর দিক। তাহলে দুইটা সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহুকে যদি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করে এবং ওই দুইটা ভেক্টর যদি একই সময় একই বিন্দু থেকে দুইটা বাহু বরাবর ক্রিয়া করে, অর্থাৎ একজন ও এ বরাবর আর একজন ও বি বরাবর একই সময়ে ক্রিয়া করে, তাহলে এই দুইটা ভেক্টর নতুন একটা ভেক্টরের জন্ম দেবে, সেটাকে আমরা লব্ধি ভেক্টর বলে থাকি। সেই লব্ধি ভেক্টরটার মান এবং দিক সামুদ্রিকের এই কর্ণের মাধ্যমে পাওয়া যাবে। তাহলে মানটা কি পাওয়া যাবে? মানটা হচ্ছে যে ওই সামুদ্রিকের যে কর্ণটা থাকবে সেটা হচ্ছে ওই লব্ধির মান। তাহলে কর্ণটা কি? এই সামুদ্রিকের কর্ণটা হচ্ছে ও থেকে সি। তাহলে তার এই দুইটা ভেক্টরের ফলে তার মান হবে কি? ও থেকে সি এর যে দৈর্ঘ্য সেটা হবে ওই লব্ধি ভেক্টর, দ্যাট মিনস আর এর মান। এবং তার দিক কি হবে? দিক হবে ও থেকে সি বরাবর, তার দিক হবে ও থেকে সি বরাবর। এই হচ্ছে সামন্তরিক। ফাইনালি যেটা আমরা বলতে পারি যে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা যায় এবং দুটি ভেক্টর যদি একই সময় একই বিন্দু থেকে ক্রিয়া করে, তাহলে ওই সামুদ্রিকের যে লব্ধি এই দুইটা ভেক্টরের ফলে যে লব্ধির মান এবং দিক প্রকাশ করবে, সেটা ওই সামুদ্রিকের কর্ণ বরাবর এটা হয়ে থাকে। এই হচ্ছে সামুদ্রিকের সূত্র। তো সামুদ্রিকের সূত্রের ক্ষেত্র থেকে আমরা যেটা জানতে পারি, এখানে
দেখো যে আমরা এখানে কিন্তু ত্রিভুজ সূত্রটাও আলটিমেটলি অ্যাপ্লাই হয়ে গেছে। কেমন? যে ত্রিভুজ সূত্রটা এমন ছিল যে ত্রিভুজের তিনটি বাহু, দুইটা বাহু যদি একই ক্রমে থাকে, যদি আমরা চিন্তা করি যে সামুদ্রিকের এই পার্টটা অমিট করে আমরা যদি এই অংশটা নিয়ে ও এ সি এই অংশটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ ও এ সি, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ও এ বাহু এবং এসি বাহু পরস্পর একই ক্রমে ভেক্টর দ্বারা নির্দেশিত, এটা কিউ ভেক্টর এবং এটা কিউ ভেক্টর একই ক্রমে নির্দেশিত আছে। তাহলে তৃতীয় যে ভেক্টরটা হবে, সেই তৃতীয় ভেক্টরটা কি হবে? ওই দ্বিতীয় ভেক্টরের বিপরীত ক্রমে থাকে, ওই ভেক্টরগুলো বিপরীত। তাহলে আর ভেক্টরটা তৈরি হয়েছে দেখো দ্বিতীয় ভেক্টরের বিপরীত ক্রমে, অর্থাৎ এর যে শীর্ষবিন্দু কিউ এর শীর্ষবিন্দু একই জায়গায় এবং তার মান হবে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য সেইটা। তাহলে আর ভেক্টরটাকে অ্যাকচুয়ালি এভাবেও দেখা যায়, পি প্লাস কিউ, এভাবেও কিন্তু দেখা যায়। আবার যদি এই পার্টটা অমিট করে এই পার্টটা চিন্তা করা যায়, এটা কিউ প্লাস পি একই ক্রমে আছে, তাহলে আর ভেক্টরটা বিপরীত ক্রমে আছে, সেটাকে লেখা যায় কিউ প্লাস পি, এভাবেও কিন্তু এটাকে লেখা যায়। তো যাই হোক, ত্রিভুজ সূত্র শিখলে সামুদ্রিকের এই পাঠের মধ্যে এই অংশটা আসতে আসে। এখন আমরা দেখবো সেটা হচ্ছে যে সামুদ্রিকের এই সূত্রের মাধ্যমে আমরা যে লব্ধিটা পেলাম, এই লব্ধির মানটা কত। অর্থাৎ আমরা আলোচনার শুরুতে এরকম দুইটা গাছের ডাল, এর ভিতরে রাবার দিয়ে আমরা যে গুলটির কথাটা বলছিলাম, আমরা এই রাবারটা টেনে যদি ছেড়ে দিই, যতটুকু বল প্রয়োগে আমরা টেনে ছেড়ে দিব, অর্থাৎ প্রত্যয়নী বল সেম বিপরীত দিকে টানবে, তাহলে এই বলে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের ভিতরে রাবারের ভিতরে রক্ষিত যে গুলিটা থাকবে বা যে তোমার ইটের টুকরাটা থাকবে, সে কত দূর যে পৌঁছায়, এটা হচ্ছে সেই আমাদের এক্ষেত্রে সেই হচ্ছে সেই লব্ধি। অর্থাৎ সেই লব্ধির মান কত পাওয়া যাবে সেইটা কিন্তু আমাদের বের করা সম্ভব। এক্ষেত্রে বলে রাখি তো পি এবং কিউ ভেক্টরটি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। যদি আলফা কোণে এরকম ক্রিয়া থাকে, তাহলে লব্ধির যে মানটা পাওয়া যাবে সেই লব্ধির মানটা এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। যেমন হচ্ছে লব্ধির মানটাকে আমরা জানি, কোনো ভেক্টরকে যদি তার মান বের করতে হয়, তাহলে মোড অফ আর এইটা সমান লেখা যায় শুধু আর, তার মানে এখানে এটা একটা স্কেলার হিসেবে প্রকাশিত হয়েছে। যদিও আর একটা ভেক্টর ছিল, যখন এর মোড তার মানে শুধুমাত্র মান আমরা জানতে চাচ্ছি, তখন এইটা সমান আমরা সমীকরণ বিশ্লেষণ করলে, তোমাদের বইয়ে অত্যন্ত সুন্দরভাবে সমীকরণ বিশ্লেষণটা দেওয়া আছে, আমি আর ওইদিকে গেলাম না, কারণ আমাদের সৃজনশীল পদ্ধতিটা হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রের জন্য প্রযোজ্য হয়। আগে সিলেবাসগুলোতে কীভাবে আর এর মান এই সমীকরণটা দাঁড়াবে সেটা আসলে প্রয়োজন ছিল। তো তোমরা বই দেখে স্টেপ বাই স্টেপ এটা অবশ্যই বুঝতে পারবে, আমি আশা করি। আমি জাস্ট শুধু আর এর মানের যে সমীকরণটা সেইটা একটু দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে এই সমীকরণ ছিল পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো খেয়াল করে দেখা যাচ্ছে এই সমীকরণটা আমরা কি বুঝছি, পি এর মান তার স্কোয়ার, কিউ এর মান তার স্কোয়ার, 2pq ইন্টু cos আলফা, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ জানা যাবে। যদি জানা যায়, এই তথ্যগুলো যদি আমার হাতে আসে, তাহলে এই লব্ধিটা ও থেকে সি এই যে দৈর্ঘ্য কতটুকু হবে সেটা কিন্তু বের করা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমরা জানতে পারি এটা যে এই যে লব্ধিটা ক্রিয়া করতেছে, লব্ধিটা আসলে দিক কিরকম। এখন আমরা যদিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সে মাঝ বরাবর দিয়ে এই কোণা থেকে এই কোণায় গেছে। যদি আলফার মান কম বেশি হতো, তাহলে লব্ধি কি সিতে পৌঁছাতো না, নাকি কতটুকু কোন অ্যাঙ্গেলে সি এর জায়গায় এইদিকে হতো, নাকি এইদিকে হতো, নাকি আরও নিচে চলে আসতো, এইটা কিন্তু নির্ভর করবে তোমার হচ্ছে লব্ধি কোন বরাবর সেইটা। তাহলে এটা জানার জন্য আমরা কি করতে পারি, পি এর সাথে লব্ধিটা কত অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে সেইটাকে আমরা একটু ধরে নিতে পারি। ধরি সেইটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধিটা ক্রিয়া করতেছে। তাহলে থিটার মান সংশ্লিষ্ট তোমাদের বইয়ে আছে, এমন ছিল, সূত্রটা ছিল এরকম, tan থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখান থেকে থিটা সমান হচ্ছে tan ইনভার্স অর্থাৎ এই থিটার মান জানতে হলে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কিউ ভেক্টরের মান জানতে হবে, ও থেকে বি এর দৈর্ঘ্য ইন্টু সাইন আলফা, অর্থাৎ এই দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছে সেইটা, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। পি এর ভেক্টরের মান এই ভেক্টরটা কতটুকু দৈর্ঘ্য নিয়ে আছে অর্থাৎ সেইটা, প্লাস কিউ
তো আমরা জানছি এই যে এটা এই ভেক্টরের মান এবং cos আলফা, ওখানে sin আলফা ছিল, এটা cos আলফা। এই দুইটা সমীকরণের মাধ্যমে লব্ধির দিক অর্থাৎ লব্ধি p এর সাথে লব্ধি r p ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এইটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে যদি একটু ব্যবহারিক প্রয়োগে যাই যে কেমন হতে পারে, তো সর্বপ্রথম আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। যেটাকে লব্ধির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিভাবে লাগে। তো ধরো যে এই বিন্দু থেকে পি ভেক্টরটি এইদিকে ক্রিয়া করছে, এই বিন্দু থেকে পি ভেক্টরটি মধ্যবর্তী কোণ কত 180। মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এদের লব্ধির মান কত হবে? দুইটা ভেক্টর এই একজন এইদিকে ক্রিয়া করছে আর একজন এইদিকে ক্রিয়া করছে, এইখানে যদি কেউ থাকে তাহলে সে আসলে অ্যাকচুয়ালি তার মান কত হবে, সে কোন দিকে যাবে এবং তার মানই বা কত হবে সেটা বের করা। প্রথমে আমরা যদি চিন্তা করি তার মান কত হবে, সেটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে যে তাহলে আমরা যদি ধরে নিই যে পি ভেক্টর এই বরাবর পি ভেক্টর এই বরাবর, তাহলে এখন কি হবে? তাহলে এখানে যদি সমীকরণে আমরা বসাই দিই পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি। আমরা জানি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1 p স্কয়ার এটা যেহেতু -1 দ্বারা এটাকে গুণ করলে -2pq এইটা হবে। শেষ পর্যন্ত p মাইনাস q তাহলে তার স্কয়ার তারপরে এটা কেটে গেল, তাহলে শেষ পর্যন্ত আমরা এটাকে লিখতে পারি p মাইনাস q। যে ভেক্টরটা বড় সেই ভেক্টরটার থেকে ছোট ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে যদি পরস্পর দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তার যে মান পাবো দুইটা ভেক্টরের মানের বিয়োগফল। এখন হতে পারে যে বি ভেক্টরটা বড় পি ভেক্টরটা ছোট, তাহলে এটা হবে কি অ্যাকচুয়ালি এটাকে সুন্দরভাবে লেখা যায় এভাবে পি ভেরিয়েশন কিউ, অর্থাৎ যে ভেক্টরটা বড় সেই ভেক্টরটাকে ছোট ভেক্টরটা বিয়োগফল, ঠিক এভাবে আমরা বের করতে পারি। তো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ধরো এই ভেক্টরের মান হলো কত 30 আর এইটার ভেক্টরের মান হচ্ছে 40, তাহলে ব্যাপারটা কি হবে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার 2 ইন্টু 40 ইন্টু 30 cos 180 মান বের করলে যা হবে সেটা কিন্তু মান চলে আসবে। তো এই হচ্ছে তাহলে শেষ পর্যন্ত এই দুটার যদি বিপরীত দিকে হয় তাহলে তার 40 মাইনাস 30 তার মানে কত পাওয়া যাবে 10। এই হচ্ছে আমাদের মান পাওয়া যাবে। এখন এই যে 10 নিউটন আমরা মান পেলাম, তাহলে এই 10 নিউটন মান সে কোন দিকে যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইদিকে 10, এদিকে 40, এইদিকে হচ্ছে 30, তাহলে রেজাল্ট আসলে তার লব্ধি পাওয়া যাবে 10 নিউটন। তাহলে 10 নিউটনে ওই বস্তু, এইখানে যে বস্তুটা আমরা কল্পনা করছিলাম এই বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? এখানে যেহেতু মান, এটা মান দিয়ে দেবো, যেহেতু কিউ ভেক্টরের মান হচ্ছে 30, কিউ ভেক্টরের মান আছে, তাহলে এইখানে একটা বস্তুকে এদিকে 40 নিউটনে এদিকে 10 নিউটনে টানছিল। এখন তাহলে বস্তুটা আসলে 180 ডিগ্রি ব্যবধানে আছে, আমরা দেখতে পাচ্ছি দুইটার বিয়োগফলের সমান। যখন বস্তু পরস্পর বিপরীত দিকে থাকে তখন হয়ে যায় কি তাদের বিয়োগফলের সমান। এক্ষেত্রে তার দিক কত হবে যদি আমরা জানতে চাই, তাহলে দিক বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে একটু চলে আসে, আমরা ধরে নিই যে কোনো একটা দিক এরকম একটা দিক ছিল, ওই ভেক্টরটা এরকম ছিল, যেহেতু দুজন দুদিকে কাছে কোনো একটা হয়তো মাঝ বরাবর হতে পারে, আমরা জানি না সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ধরে নিচ্ছি সে পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ করে আর ভেক্টরটা চলেছে। তাহলে আমরা যে কোণের যে থিটার যে মান নির্ণয়ের যে সমীকরণটা লিখলাম সেটা ছিল tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। তাহলে আমরা যদি মানটা বসাই দিই tan ইনভার্স কিউ মানে কত 30 sin আলফা, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিভাইডেড বাই p বলতে আসলে কত
40 প্লাস কি বলছে 30 cos 180। এটা যদি আমরা এখন ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি তাহলে আমরা এটা কত হয় আমরা তোমাদের বলে দিচ্ছি। 30 sin 180 সমান ভাগ 40 প্লাস 30 cos 180। sin 180 ভাগ 40 প্লাস 30 cos 180। shift tan inverse একটু পরে দিয়ে আমরা ক্যালকুলেটরে sin 180 sin 180 সমান 0, উপরে ফাংশনটা হবে 0 ডিভাইডেড বাই 40 প্লাস 30 cos 180। মাইনাস cos 180 মাইনাস 1, তার মানে এখানে হয়ে যাচ্ছে এটা মাইনাস 1 tan inverse এটা হচ্ছে 0 ডিভাইডেড বাই 4 minus tan inverse 0, তার মানে 0 অলমোস্ট 0 tan inverse 0, তার মানে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যখন হলো তাহলে কি বুঝলাম, তার মানে এই যে 10 নিউটন, এই যে 10 নিউটন বলে সে যে ক্রিয়া করতেছে আর এর মান হবে পি বরাবর। অর্থাৎ যেহেতু এমনিতেও বোঝা যাচ্ছে যে দুইজন, একজন টানছে 30 নিউটন আর একজন 40 নিউটন, তাহলে এখানে কার বল সবচেয়ে বেশি? 40 নিউটনের বল বেশি, তাহলে অ্যাকচুয়ালি তার লব্ধিটা যাবে ওই বরাবর। কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে শেষ পর্যন্ত দেখলাম যে থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ পি এর সাথে আর 0 ডিগ্রি, তার মানে একই রেখা বরাবর সে ক্রিয়া করবে। এভাবে কিন্তু আমরা এর সমাধানটা দিতে পারি। তো এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু, দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে যায় মিনিমাম ভ্যালু যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা পেলাম। দেখো একজন 30 নিউটন আর একজন 40, অথচ তার রেজাল্টমেন্ট যে ফোর্স পেলাম সেটা মাত্র 10 নিউটন। এটাকে বলা হচ্ছে তার মিনিমাম যে রেজাল্ট সেটা। এখন যদি আমরা ম্যাক্সিমামটা বের করতে চাই তাহলে কিন্তু কোণের মান কিন্তু বৃদ্ধি করা লাগবে। সেক্ষেত্রে কেমন? অর্থাৎ দুইটা ভেক্টর যদি আমরা একই দিকে পরস্পর ক্রিয়া করাই তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম রেজাল্টটা পেতে পারে। কিভাবে দেখি আমরা একটু, যদি এই বিন্দু থেকে পি বিন্দু যেদিকে ক্রিয়া করতেছে পি ভেক্টরটা একই দিকে কিন্তু যদি কিউ ভেক্টরটাও ক্রিয়া করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম রেজাল্টটা আমরা পাবো। তখন কি মান হবে? তখন এই মানটা যদি আমরা বসাই দিই পি স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি এই হাফ। cos 0 ডিগ্রি মান কত আমরা জানি 1, তাহলে শেষ পর্যন্ত রেজাল্টটা দাঁড়াবে কি p প্লাস q তার হোল স্কোয়ার ইনটু পাওয়ার অফ হাফ, তার মানে 2 দিয়ে কেটে গেল, থাকলো কি p প্লাস q। দেখো ওইটাতে ছিল কিন্তু p মাইনাস q আর এইটাতে আসলো কিন্তু p প্লাস q, তার মানে এইখানে দুইটা ভেক্টরের দুইটার যোগফল মিলে কিন্তু তার লব্ধির মান প্রকাশ হয়। এখন আমি যদি বলি তাহলে এর আগের এক্সাম্পলটা ব্যবহার করি যে একজন ছিল 40 আর একজন ছিল হচ্ছে তোমার 30, এখন তার রেজাল্টটা কবে হবে? 40 প্লাস 30, তার মানে হচ্ছে কত? 70 নিউটন। দেখো তার ম্যাক্সিমাম রেজাল্টটা এখন কিন্তু 70 আর এর আগের বার ছিল মিনিমাম রেজাল্ট সেটা কিন্তু 10। এই ভিতরে যদি তারা কোনো অ্যাঙ্গেলে থাকে তাহলে কিন্তু তার মান অবশ্যই 70 থেকে নিচে আসবে বা 10 থেকে উপরে এর মধ্যে থাকবে। উদাহরণ হিসেবে আমি যদি বলি যে এ কি ছিল 40 আর এটা ছিল ধরো p
কিউব ছিল, এদের মধ্যবর্তী কোণ ধরো এখন আছে কত 60 ডিগ্রি, ধরে নিলাম 60 ডিগ্রি, যদিও দেখতে আমরা ধরে নিলাম সে 60 ডিগ্রি। তাহলে এখন তার রেজাল্ট কত হতে পারে? এখন তার রেজাল্ট হতে পারে, তাহলে আমরা এই জায়গায় চলে যাই, এখানে যদি আমরা রেজাল্টে চলে যাই, এখানে আমাদের মানটা বসানো হয়েছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির মানটা যদি আমরা বসাই, ক্যালকুলেটর দিয়ে যদি সমাধান করার চেষ্টা করি, কি আসে দেখো, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 30 cos 60 সমান সমান 8 রুট অ্যান্সার। মান আসলো কিন্তু 60, এই মান আসলো কিন্তু 60। আমরা যদি এটাকে নিউটন দ্বারা প্রকাশ করি তাহলে 60। তাহলে দেখলাম যে 70 ছিল তার ম্যাক্সিমাম আর 10 ছিল তার মিনিমাম। তাহলে একটা ভেক্টরের সবচেয়ে মিনিমাম ভ্যালু আসতে পারে দুইটা ভেক্টরের বিয়োগফল, ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে তার কিন্তু এক্ষেত্রে যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি তখন ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে, যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি তখন কিন্তু তার মিনিমাম ভ্যালু চলে, আর বাকি মাঝখানে এগুলো যে কোনো সেটা কোণের উপর বেসিস করে এর মানটা আসতে পারে। এখন যদি বলা যায় যে দুটো ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, তাহলে তার আমরা লব্ধির দিক কত, তখন আমরা এরকমভাবে একটা অনুমান ভিত্তিতে এই রেখা টেনে নেবো যে ধরি আর ভেক্টরটা এরকম একটা অবস্থান দিয়ে যাচ্ছে এবং সেটা টি এর সাথে থিটা ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে আছে। অনেক সময় হতে পারে যে স্যার কেন টি এর সাথে তো করা যেতে পারে, হ্যাঁ হতে পারে, তবে ধরে নেওয়া হয় টি এর সাথে করে ওই 60 থেকে এটাকে যদি বাদ দিয়ে যায় তাহলে টি এর সাথে কত সেটা বের করা সময়। তাহলে এক্ষেত্রে থিটার সমান আমরা বের করতে পারি tan ইনভার্স কিউ সাইন 60। তো কিউ এর মান আমরা যেহেতু জানি 30, তাহলে এটা বসাই দিই ডিভাইডেড বাই 40 প্লাস 30 cos 60। এখন এই মানটা বসাই দিলে আমরা কিন্তু লব্ধির দিক আমরা পেয়ে যাবো। দেখি আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে কত ছিল 30 sin 60 সমান হচ্ছে এত ডিভাইডেড বাই 40 প্লাস 30 cos হচ্ছে 60। রেজাল্ট আসলে এইটা শিফট tan ইনভার্স অ্যান্সার, রেজাল্ট আসবে 25.28 ডিগ্রি। এর রেজাল্ট আসবে 25.28 ডিগ্রি, অর্থাৎ পি এর সাথে আর ভেক্টরটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে যেয়ে কিন্তু ক্রিয়া করবে এবং সে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে যেয়ে 60 নিউটন বলে কোথাও, অর্থাৎ 60 নিউটন বলে তার মান হবে 60 নিউটন এবং সে কিন্তু 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে। এই হচ্ছে আমাদের তোমার সামুদ্রিকের সূত্র, এটার যে বেসিক ফর্ম, যে সামুদ্রিক সূত্র ব্যবহারিক কাজে কি লাগে এরকম একটা ব্যাপার। তাহলে আমরা যদি মনে করি যে এখানে সেই বুলটির কথা যদি চিন্তা করি যে এই হাতলটা 40 নিউটন বল ক্রিয়া করছে, এটা 30 নিউটন, এইখানে যদি একটা পাখি থাকে তাহলে ওই পাখিটা কি পরিমাণ আঘাত পাবে, সেই পাখিটা আঘাত পাবে হচ্ছে তোমার 60 নিউটন বলে সে কিন্তু আঘাতটা পাবে, বা 60 নিউটন ইয়েতে সে আঘাত পাবে এবং সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে 25.28 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রির ভিতর পি এর সাথে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। বাকি এইটুকু যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা থেকে যদি 60 থেকে এটা বাদ দিয়ে যায় তাহলে কিন্তু 34.71 ডিগ্রি এই অ্যাঙ্গেলে কিন্তু সেই জায়গায় আঘাত করবে এখানে। তাহলে এভাবে কিন্তু অঙ্কগুলো করা যেতে পারে। সামুদ্রিকের সূত্র ব্যবহার করে মূলত নদী নৌকার অঙ্কগুলো করা যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা পেলাম, কোনো লব্ধির মান বের করার জন্য আমাদের জানা লাগবে ভেক্টরগুলোর মান এবং ভেক্টরগুলো কি অ্যাঙ্গেলে আছে সেটা জানা লাগবে। লব্ধির দিক জানার জন্য আমাদের প্রয়োজন ভেক্টরগুলোর মান এবং সেই সাথে লাগবে মধ্যবর্তী কত ডিগ্রি কোণে তারা ক্রিয়া করতেছে। এবং এই যে ভেক্টর যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেটা আমরা আগে থেকে জানি যে দুইটা ভেক্টরের যোগফল, আর ভেক্টরটা পাওয়া যাচ্ছে দুইটা ভেক্টরের যোগফল বা বিয়োগফল, এভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সামুদ্রিকের সূত্র যেটা দিয়ে জানি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে মোটামুটি এ পর্যন্ত। আমরা আগামী দিন আরও এই বিষয় দিয়ে জানার চেষ্টা করব। এই বিষয়ে নতুন অঙ্কের বেশ কিছু অঙ্ক আছে, এগুলো কিভাবে প্রয়োগ করা যায়
বা কীভাবে এটা বের করা যায় আমরা একটু জানার চেষ্টা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ সকলকে।